মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও বস, এই ব্যাংলা লোকটার গায়ে এত শক্তি আসছে কোত্থেকে বলো তো? কোত্থেকে আসছে দেখবি? হ্যাঁ, যা দেখে যা। বলকে পাঠিয়েছে তোদের, বল। আদিত্য দা, ভগবান ভগবান পাঠিয়েছে। নে এবার ওদেরকে ছেড়ে দে, তোকে এখানে মেরে পুঁতে দেবো আর এদেরকে সোজা বিদেশ পাঠিয়ে দেবো। তারপর খুঁজতে থাকবি মেয়ে মেয়ে করে। মেয়ে আছে বলে এখনো বেঁচে আছিস তোরা। ওদের গায়ে যদি একটা আঁচড়ও পড়ে এই জায়গাটা শ্মশান হয়ে যাবে, আমি বলছি। ছাড়। শ্মশান না রে, স্ট্যাচু হবে তো, স্ট্যাচু। আদি, আদি, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার বল, কে পাঠিয়েছে তোদের, বল। বলছি। এই তো মেন সুইচ। কোন সুইচটা? এটা মনে হচ্ছে। পুলিশ এসেছে মনে হচ্ছে। না, লাইটটা জ্বালিয়ে দি, না হলে আবার হিতে বিপরীত হয়ে যাবে।
আপনারা ঠিক আছেন তো? কিছু হয়নি তো আপনাদের? না, আমরা ঠিক আছি। লোকগুলো বোধহয় এদিকে পালিয়ে গেল কোথাও। দেখা যাক, আমরা পুরো পানিটা ঘিরে ফেলেছি। ওদেরকে একবার ধরতে পারলে সব রহস্য বেরিয়ে যায়। আদিত্য, আদিত্য ঠিক আছে তুমি? হ্যাঁ ঠিক আছে। পুপুর, পুপুর কই দেখি মা। ঠিক আছে তো? কোথাও লাগেনি তো তোমার? গড, আমি জাস্ট টেনশনে কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। তখনই তো অফিসারদের ফোন করলাম। অফিসার, ওই বদমাইশগুলো যেন কেউ পালাতে না পারে, দেখুন না। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি কথা দিচ্ছি ওরা পালাতে পারবে না। পালাতে পারবে না মানে? কাউকে পেয়েছেন নাকি ওই দুজনের মধ্যে কেউ? তুমি কি করে জানলি দুজন ছিল? আমি বলেছি কারণ ওদের আমি পাঠিয়েছিলাম। আমি হয়েছে। মেঘা, ওকে মেজাজ দেখিও না। ও না থাকলে কিন্তু আজকে পুপুলকে আমরা ফিরে পেতাম না। সুতরাং সরি আদিত্য, আসলে পুপুলের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটলো, আমার জাস্ট মাথাটাই ঠিক ছিল না। সরি রাধা, আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দিও। আমার কথায় কিছু মনে করো না। মেঘা, তোর কাছে এখন দুটো খবর আছে, একটা ভালো খবর আর একটা খারাপ খবর। ভালো খবরটা হলো ওরা পালিয়েছে, আর খারাপ খবরটা হলো রাধা। হ্যাঁ হ্যাঁ, রাধা। ওই মেয়েটাকে ভরসা করা যাচ্ছে না। এখন তো মনে হচ্ছে ওই মেয়েটা নিজের বুদ্ধি দিয়ে এখন আমার পথের কাঁটা হয়ে উঠেছে। না 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 না, উপড়ে ফেলতে হবে। ওই কাঁটা আমাকে উপড়ে ফেলতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব। রাখলেই বিপদ, বিপদ। লাস্ট আর একটা কাজ তোমাদের করতে হবে আমার জন্য। প্রতিদান বলতে পারো, তোমাদের বাঁচানোর প্রতিদান। শেষ করে দিও না, জাস্ট হসপিটালে পাঠাবে, তারপর আমি কথা বলে নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাঞ্চন কিন্তু জীবনে খুব ডাকাবুকো মানুষ, অনেক খেটে বড় হয়েছে সে। আজকে পশ্চিমবাংলা, ভারতের বিভিন্ন মানুষের হৃদয় জিতেছে কাঞ্চন, তাদের কাছে খুব পরিচিত নাম। কিন্তু এই প্রধান ছবিতে কাঞ্চন খুব ভীতু। কি হচ্ছে কি এসব এখানে? ভাড়া দেওয়ার সিদ্ধান্ত যেমন আপনি নিয়েছিলেন, আমরা ছাত্র পড়ানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। বিরাট ষড়যন্ত্রের শিকার ওই মাস্টারমশাই। নর্মালি ছাত্রছাত্রীরা মাস্টারমশাইকে ভয় পায়, কিন্তু এখানে উল্টো, মাস্টারমশাই সবসময় ভয় থাকেন। কেন? আসলে এই প্রধান ছবিতে এই আমার যে চরিত্রের প্রাথমিক স্কুলের শিক্ষক রতন, সে পরীক্ষা দিয়েই পাশ করে চাকরিটা পেয়েছে, কিন্তু চারপাশে যেভাবে সব চারিদিকে চলছে, কার চাকরি কখন চলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে কেউ তো বুঝতে পারছে না। কোন প্যানেল দিয়ে চাকরি চলে যাবে তাও জানে না সে। যখনই দেখলাম যে আমাদের অঞ্চলে নতুন পুলিশ এসছে, অকারণ মানে পুলিশ আসার সঙ্গে সঙ্গে মনে হলো পুলিশ কেন, তাহলে কোনো তদন্ত হবে, তাহলে কি চলে যাবে চাকরি, মানে এই ভয়টা চিরকাল রয়েছে। কাঞ্চনের তদন্ত নিয়ে ভয় পেলে চলবে না, কাঞ্চন পাবলিক পার্সন। হ্যাঁ, সে তো থাকবেই, সেটা নিয়ে আমি কোনো চাপ দিই না। মানে আমি ছোটবেলা থেকেই জীবনে অত কিছু চাপ নিই না। ওই একটা ক্যাপশন ছিল, জীবনের ওঠা পড়া যেন গায়ে না লাগে, ওটা নিয়েই চলি। ওটা খুব সিরিয়াসলি নিয়েছে কাঞ্চন, যে জীবনের ওঠা পড়া যাতে গায়ে না লাগে। কাঞ্চনের প্রথম ছবি কি? আমার জীবনের প্রথম সিনেমা যদি বলা হয় তাহলে সেটা পাতালঘর। কিন্তু পাতালঘর রিলিজটা 3 বছর পিছিয়ে যায়, তাই জন্য তারপরেই সাথী ছবিটা রিলিজ করে যায়। সেই জন্য প্রথম রিলিজ সাথী, কিন্তু প্রথম সিনেমা পাতালঘর। আর যদি প্রথম ক্যামেরার সামনে বলা যায় তাহলে সেটা রাজা সেনের নির্দেশনায় টেনিদা হয়েছিল। প্রভাত ফেরি বলে একটা গল্পের শুট হয়েছিল, সেটাই আমি ক্যাবলার চরিত্রে অভিনয় করেছিলাম। কত সালে? 1996। মানে আমার ডেবিউ তোমার ডেবিউ এক। আপনি ওদিকে ব্যাটাতে, আমি ওদিকে ক্যামেরার সামনে ব্যাট। নাম অনেক অনেক বেশি কাঞ্চন। 96 সালে কাঞ্চনের ডেবিউ, দাদারও ডেবিউ। আই এম লাকি। বাড়ি বেচবেন? বাড়ি বেচবো মানে? রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। কিসের তোমার দাম? 2 দিন সময় দিলাম, বাড়িটা আমাদের বেচে দেবেন। না,
বাড়ি বেচবো না। এই ছবিতে ভিলেনের চরিত্রে আমরা কাকে দেখলাম? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন সাহিত্যিকের গল্প অবলম্বনে এই ছবিটি হয়েছে? রমাপ্রসাদ বণিক। যিনি গাড়িতে বসেছিলেন। হ্যাঁ। আচ্ছা, আর কোন সাহিত্যিকের গল্পের উপর ভিত্তি করে এই ছবিটি হয়েছে? ছবির নাম কি? পাতাল ঘর। পাতাল ঘর আমার প্রথম ছবি। প্রথম আমার প্রথম ছবি। কাঞ্চনদা তো জানেই। আমার ছবিটা একটাই সংলাপ, তোতলা ছিলাম ছবির চরিত্রে, একটাই সংলাপ, আমি বলবো, এটাই আমার সংলাপ ছিল। কোন সাহিত্যিকের গল্পের উপরে ভিত্তি করে এই ছবিটি হয়েছে? পারবে না? কে চ্যালেঞ্জ করবে? কাঞ্চন চ্যালেঞ্জ করেছে। কোন সাহিত্যিকের? শীর্ষেন্দু মুখোপাধ্যায়। অভিনেতার নাম ভিলেন রোলে? রমাপ্রসাদ বণিক। অ্যাবসলিউটলি কারেক্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাঁকুড়ারে খেলবে অনির্বাণ বাবু। চারিদিকে সাড়া ফেলা মানুষ আজ নয়, বহুদিন ধরে আপনাদের সামনে পৌঁছেছে তার ভ্যারাইটি অফ ট্যালেন্ট নিয়ে। কখনো কমেডি, কখনো ডিটেকটিভ। তার এই ট্যালেন্টের মাধ্যমে 8 থেকে 80 সবার মন জয় করেছে। প্রফেসর জীবন থেকেই অভিনয় তার। এটা কত সালে? অ্যাকচুয়ালি আমি অভিনয় করতে শুরু করি যখন আমি ক্লাস 4-এ থিয়েটার করতাম। 2017 সালে আই ডিসাইডেড কে আমি অভিনয় করব, কিন্তু তখন আমি যে শিফটটা করেছিলাম এটা থিয়েটার করব বলি, কারণ আমার এই জগতে একদমই কোনো চেনা ছিল না, কাউকেই চিনতাম না, আমাকেও কেউ চিনতো না। তো থিয়েটার করব বলে 2017-তে আমি এটা চেঞ্জ করে নিই। এই ছবিতে ছন্দে কথা বলেন অনির্বাণ বাবু, প্রধান চরিত্রে, মুখ্য চরিত্র। উনি চরিত্রের কি নাম? চরিত্রের নাম হচ্ছে জটিলেশ্বর মুখার্জি। জটিলেশ্বর। একটা জায়গায় এই দেবাশিস আমাকে বলছে থানায় নতুন অফিসার এসেছে দাদা, তাতে আমি উত্তর দিচ্ছি তাকে দেয়া হয়নি চাঁদা। থানায় নতুন অফিসার এসেছে দাদা, তাকে দেয়া হয়নি চাঁদা। একজন একটা স্কুল শুরু করেছে নিজে তার বাড়িতে, সেখানে খাওয়া দাওয়ার, বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। এটা ওর কানে গেছে, ওটা চায় না। তো বলছে বাড়িতে মিড ডে মিল কে দিচ্ছে এত বিল, মানে এরকম ও শয়তানি করে, কিন্তু খুব মিষ্টি হেসে কথা বলে এবং ছন্দে কথা বলে। এই ছবিতে সোহিনী হচ্ছে অনির্বাণ বাবুর স্ত্রী, ঠিক তাই তো? হ্যাঁ। তাই ছন্দে কথা বলার সাথে ম্যাডামের কি রিয়াকশন? আমিও ছন্দে কথা বলি। এবং একমাত্র পুরো ছবিতে যত ক্যারেক্টার আছে, একমাত্র যে ক্যারেক্টারকে একটু ভয় পায় সে হচ্ছে জবা। সে হচ্ছে সোহিনীর নাম জবা এই ছবিতে, জটিলেশ্বরের ওয়াইফ। হ্যাঁ। ছন্দে যখন জবাকে বলেন আমি তোমায় ভালোবাসি, তা জবা কিভাবে উত্তর দেয়? কাজের বেলায় অষ্টরম্ভা, ভাষণ দেবে লম্বা লম্বা। ভাষণ দেবে লম্বা লম্বা, কিন্তু কাজের বেলায় তো অষ্টরম্ভা নয়। না, যেটা করতে চায় খারাপ কাজও খুব কনভিকশন নিয়ে করে। ম্যাডামের তাতে সাই আছে খারাপ কাজ যে করে আসে? একদমই না, একদমই না, একদমই না। ম্যাডাম একদম চাই না যে এসবের মধ্যে একজন যাকে ট্যাকেল করতে পারে না একমাত্র, সেটা হচ্ছে বউ, যেটা খুব স্বাভাবিক ঘটনা সমস্ত বাড়িতেই সেই রকমই। আচ্ছা, আমি কি একটা আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, করুন না। আমরা তো এমনিতে রতিজিৎ বাদে বাকি সবাই আমরা অভিনেতা, আমাদের স্ক্রিপ্ট দেওয়া হয়, আমরা সেটা অভিনয় করি, কিন্তু সেটা বাদেও আমাদের তো লাইফে বিভিন্ন সিচুয়েশনে টুকটাক অভিনয় করতেই হয়। তো আপনাকে এরকম কোন সিচুয়েশন থেকে মানে ট্যাকেল করবার জন্যে লাইফে খুব বড় অভিনয় করতে হয়েছে? কখনো না কখনো তো করতে, সেটা বাড়িরও হতে পারে, আবার সেটা প্রফেশনাল লাইফেও হতে পারে। বাড়িতে অভিনয় দরকার হয় না, তাহলে আর বাড়ি হলো কি? সেটা এক্স্যাক্টলি। বাহ, এখানে অভিনয় দরকার হয় না, আর ইয়েতে বাইরে প্রফেশনাল লাইফে কখনোই করতে হয়। আমাদের রিয়েল লাইফ ছিল তো দাদা, ক্রিকেট খেলতাম, ব্যাটে বল লাগলে ঠিক, ব্যাটে বল না লাগলে অভিনয়তেও কিছু হবে না। লোককে না বলতে হয় অনেক সময়, কারণ পেরে উঠি না সব জায়গায়, সোজাই না বলি, তাতে অনেকের পছন্দ হয় না, কিন্তু কি করবো, অ্যাটলিস্ট আই এম অনেস্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই গল্প এক পদাতিকের, তার জীবন জুড়ে দাদাগিরির। 1923 সালের 14ই মে
বাংলাদেশের ফরিদপুরে তাঁর জন্ম। তরুণ বয়সে মানুষের জন্য দিন বদলের স্বপ্ন নিয়ে যুক্ত হন সাংস্কৃতিক আন্দোলনে। আজীবন জীবন চর্চায় রেখে গেছেন সেই বিশ্বাস। সাংবাদিকতা, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, করেছেন নানান কাজ, শিখেছেন বাস্তবের মাটি থেকে, সঞ্চয় করেছেন অভিজ্ঞতা। একসময় সংসারে এসেছিল অভাব অনটন, কিন্তু তিনি তার লক্ষ্য থেকে সরেননি। তিনি লড়েছেন, পাশে পেয়েছেন তার স্ত্রী গীতা সেনকে। পরবর্তীকালে সেই বাঙালি চলচ্চিত্রের পর্দায় করলেন বিশ্বজয়। বিশ্ববরেণ্য পরিচালক কিংবদন্তি মৃণাল সেন। পরিচালক মৃণাল সেনের সৃষ্টি আজ বিশ্ব চলচ্চিত্রের সম্পদ। একের পর এক সিনেমায় তিনি ছুঁয়েছেন আন্তর্জাতিক উৎকর্ষতার মাপকাঠি, তৈরি করেছেন নিজস্ব এক ধারা। পরিচালক মৃণাল সেনের দর্শন, গভীর জীবনবোধের চর্চা হয় নিয়মিত। সারা বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছেন তিনি। পুরস্কৃত হয়েছে তাঁর সৃষ্টি। পদ্মভূষণ, অসংখ্য জাতীয় পুরস্কার, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড বিজয়ী মৃণাল সেন বাংলা তথা দেশের গর্ব। সারা জীবন মানুষের কথা বলা, কালোজয়ী সৃষ্টির মাধ্যমে দাদাগিরি করে যাওয়া। জন্ম শতবর্ষে কিংবদন্তি বাঙালি মৃণাল সেনকে দাদাগিরির মঞ্চ জানায় সশ্রদ্ধ প্রণাম। প্রশ্ন করি, প্রশ্ন অনির্বাণের। 6 রানের প্রশ্ন হচ্ছে মৃণাল সেনের লেখা প্রথম বই একজন বিখ্যাত ব্যক্তিত্বকে নিয়ে, যার প্রচ্ছদ করে দিয়েছিলেন সত্যজিৎ রায়। কোন ব্যক্তিত্ব? লেনিন, মানিক বন্দ্যোপাধ্যায়, হীরালাল সেন, চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিন। তো চ্যালেঞ্জ করেনি। উত্তর দেবার সুযোগ দার্জিলিং, উত্তর দেবার সুযোগ মালদা আর উত্তর দিনাজপুরের। দার্জিলিং এর কি উত্তর? হীরালাল সেন। তোমার? চার্লি চ্যাপলিন। লেনিন। অনির্বাণ বাবুর উত্তর হচ্ছে চার্লি চ্যাপলিন, and he is absolutely right. Charlie Chaplin is the right answer. One of the most historic characters. যতটা ছবিতে, সিনেমায় তার অবদান, তার রোল, তার অ্যাক্টিং, রিয়েল লাইফে অতটাই সিরিয়াস মানুষ চার্লি চ্যাপলিন। সঠিক উত্তর চার্লি চ্যাপলিন। মৃণাল সেন এই প্রচ্ছদটি এঁকেছিলেন সত্যজিৎ রায়। প্রধান ও তার মেয়ের বয়সের যোগফল 66। প্রধানের বয়সের ঠিক উল্টো যদি প্রধানের মেয়ের বয়স হয়, তাহলে কার বয়স কত? and 24. 42-24 is 66 উল্টো হি ইজ কারেক্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শালা তোমাশা হবে নাকি রে? ওইখানে গিয়ে চুপ করে বসো। আমরা তো কোনো কসুর করিনি হুজুর। চুপ করে ওইখানে গিয়ে বসো। বাবা লেজেন্ডারি থিয়েটার পার্সন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। প্রশ্ন হচ্ছে ছবির নাম, পরিচালকের নাম। সাগিনা মাহাতো, তপন সিনহা। তো চ্যালেঞ্জ করবেন? নো, অ্যাবসলিউটলি কারেক্ট। হি ইজ অ্যাবসলিউটলি রাইট। গানের পাশাপাশি অভিনয়ের প্রতি ঝোঁক ছিল এই সঙ্গীত শিল্পী। তার পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকে অভিনয় করেছিলেন শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, কালী ব্যানার্জির মতো অভিনেতারা। তিনি নিজেও এই নাটকে বিশু পাগলের চরিত্রে অভিনয় করেছিলেন। কে ইনি? পঙ্কজ কুমার মল্লিক, দেবব্রত বিশ্বাস, সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়। দেবব্রত বিশ্বাস। দেখি সঠিক উত্তর। দেবব্রত বিশ্বাস। সোহিনী সচরাচর ভুল উত্তর দেয় না। না, এটা না বললে আজকে বাড়ি ফিরতে পারতাম না আমি। বাবা আমাকে মানে বাবা দেবব্রত বাবু, কারণ বাবাও এইটার মধ্যে ছিলেন। আচ্ছা, মানে বাবা দেবব্রত বিশ্বাসের ছাত্র এবং ভীষণ ক্লোজ ছিলেন। ইজ অ্যাবসলিউটলি রাইট। কোন কথা একজনকে বলা যায়, দুজনকে বলা যায়,
কিন্তু কেন 2.5 জনকে বলা যায় না? কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি? কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি? খুঁজে দেখো না। এক কথা দু কথা হতে পারে, কথা 5 কান করো না হতে পারে। তাহলে উত্তরটা কি? কেউ চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ করেছে কাঞ্চন। 5 কান। কাঞ্চন বোঝাও। 2.5 জনকে বলা যায় না, তখন 2.5 জনকে বলি 5 কান হয়ে যাবে। 5 কান। আর আমরা বাংলায় বলে থাকি 5 কান করো। কথাটা 5 কান করো না। 5 কান করো, এই কথাটা তো আমি বললাম। কিন্তু উত্তরটা দিলে না তো। আমি তাই জন্যই সঙ্গে সঙ্গে উত্তরটা নেবার চেষ্টা করলাম। উত্তরটা কি বললে বললে মাথায় থাকে, পাড়ায় থাকে, ফোনে থাকে, পড়লে আবার চুপেও থাকে। কি? লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাজ। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কেড়ে, সিরিয়াস কেস খেয়েছি আজ। পড়লে চুপেও থাকে। হ্যাঁ, পড়া নয়, এখানে পড়লে মানে পড়ে গেলে। আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস, যেন নেরা মাথায় চিরুনি তলাশ। বলো কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি, হায় গো আমি জিরো। কেউ চ্যালেঞ্জ করবে না? কালিম্পং চ্যালেঞ্জ করেছে। অ্যান্সার হবে পিন। মাথায় পড়ার পিন, পাড়াতে অ্যাড্রেসে পিন থাকে, ফোনেও পিন থাকে, আর পড়লে পিন ড্রপ সাইলেন্সের ওই পিন। Yes, she is absolutely right. পিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্নেহার প্রথম ছবি, হাউ ডাজ ইট ফিল স্নেহা? ভালো লাগছে, কারণ সবটাই আমার জন্য প্রথম, দাদাগিরিতে আসা প্রথম, আমার প্রথম ছবি। সো ডেফিনেটলি মানে যাদের সাথে আমি এখন দাঁড়িয়ে আছি, মানে ইট ফিলস অ্যামেজিং। স্নেহার প্রথম ছবি, তো অল দ্য ভেরি বেস্ট স্নেহা। থ্যাংক ইউ সো মাচ। জন বেহালার ছেলে, তাই তো? বেহালায় আমার দাদু থাকে। মাইকেল জ্যাকসন ওর খুব পছন্দের মানুষ। নাচ শেখেও জন? না, আমি কোনোদিন শিখিনি, আমি ওই মাইকেল জ্যাকসনকে দেখেই যা শিখি। দেখে তোমরা? আমরা পরাণ স্যারের ছেলে। পরাণ বাবুর ছেলে। আমি হচ্ছে পরাণ বাবুর ছেলে, আর ও হচ্ছে আমার ওয়াইফ। টাকা চাইতে এসেছো কেন? তোমাদের কোনো আইডিয়া আছে এই যে ফ্ল্যাটটা বা নিচে ওই গাড়িটা আমি কত কষ্ট করে কিনেছি? তোকে আর কষ্ট করে কিচ্ছু করতে হবে না, আমি আর তোর বাবা যা পারি আমরা নিজেরাই করে নেব। পাখির খাবারের মধ্যে পশু থাকে কি করে? এটা হচ্ছে শব্দের মিশ্রণ। ওয়েস্ট বেঙ্গলে কেউ চ্যালেঞ্জ করেনি? তোমরা সানরাইজ জোন? দাদা চিড়িয়াখানা। চিড়িয়াখানা ইজ দ্য রাইট আনসার। চিড়িয়াখানা, পশু থাকে চিড়িয়াখানায়, আর পাখির খাবার চিড়িয়া। পাখি হিন্দিতে আমরা চিড়িয়া বলে থাকি, চিড়িয়াখানা। দেবাশিস আর বিশ্বজিৎ। দেবাশিসের ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে অভিনয় শেখা, পড়াশোনা, অভিনয়ের সাথে হি ডাজ মার্শাল আর্ট। আর বিশ্বজিৎ হতে জি বাংলার সুবর্ণলতা থেকে তার অভিনয় জীবন শুরু। খেতে খুব ভালোবাসে, দেখলেই বোঝা যায়। দাদা আমি প্রচুর খেতে ভালোবাসি দাদা, সিনেমাতে আমি প্রচুর খেয়েছি চর দাদা। দাদা এমন চর মেরেছে আমার মামা, 5 আঙুলের ছাপ বসে গেছে। মামা মানে অনির্বাণ বাবু? অনির্বাণ। আমি বলেছি দাদা বাড়িতে গেলে আমার বউ চিনতে পারবে না, এত চর খেয়েছি দাদা। আমার যত ভেতরে জমা রাগ থাকে সেটা বের করবার একটাই জায়গা, উপরে চর। কষিয়ে কষিয়ে চর মেরে প্রচুর। নাম ঘুটে কিন্তু দেখতে নয়। থাপ্পড় খেয়ে খেয়ে গোবর থেকে ঘুঁটে হয়ে গেছে। প্রিয় মানুষের কান টেনে নিলে কি পড়ে থাকে?
মাথা। কিন্তু কান টানলে তো মাথা আসবেই, মাথা তো আর পড়ে থাকবে না। ইংরেজি বাংলা নিয়ে ভাবতে হবে এই ধাঁধাটি কাঞ্চন। কেউ চ্যালেঞ্জ করবে? ওকে, নদিয়া চ্যালেঞ্জ করেছে। ডিয়ার। কিভাবে? ইয়ার কান, ইয়ার টেনে নিলে ডি পড়ে থাকে। ডিয়ারের ইয়ার টেনে নিলে ডি পড়ে থাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছবি দেখছো, এখানে লেখা আছে CY CY, 5 বার লেখা আছে CY। প্রশ্ন হচ্ছে এটি একটি অর্থপূর্ণ ইংরেজি শব্দ বোঝাচ্ছে। Cycle. সাইকেল। 5 letters and CY. But CY repeat হচ্ছে। হ্যাঁ, CY রিপিট হচ্ছে 5 বার। Fancy. না, তো চ্যালেঞ্জ করবে? তো চ্যালেঞ্জ করবে? না, সঠিক উত্তর সাইক্লোন। বিকজ CY এর ক্লোন আছে 5 বার। অর্থপূর্ণ শব্দ হচ্ছে সাইক্লোন। সাইক্লোন দিয়ে গেছিলাম। CY ক্লোন, সাইক্লোন। আমরা কথায় বলে থাকি বিউটি পার্লার, কাঞ্চন একদম যায় না। আমরা কথায় বলে থাকি বিউটি পার্লার, আইসক্রিম পার্লার, গেম পার্লার। এখানে পার্লার কথাটির আক্ষরিক অর্থ কি? দৌড়ানো, লাফানো, কথা বলা, চুপ করে বসে থাকা। কথা বলা। কথা বলা। কেউ চ্যালেঞ্জ করবে? চুপ করে বসে থাকা। চুপ করে বসে থাকা, একদম কন্ট্রাস্টিং উত্তর। ওয়েস্ট অফ বেঙ্গল তোমাদের, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং তোমাদের কি উত্তর ম্যাডাম? চুপ করে বসে থাকা। জলপাইগুড়ি? চুপ করে বসে চুপ থাকা। করে বসে থাকা। কালিম্পং? আমার মনে হচ্ছে দৌড়ানো। দৌড়ানো। সঠিক উত্তর কথা বলা। হ্যাঁ, কথা বলা। চলবে চলবে জিও 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 পাগলা। অ্যাবসলিউটলি রাইট। পার্লার শব্দটি হচ্ছে একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে স্পিক। অ্যাকচুয়াল ওয়ার্ডটা হচ্ছে পার্লারে। পার্লারে ইটস আ ল্যাটিন ওয়ার্ড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমরা আমাদের নিজেদের টিফিনের থেকে আমি ওর টিফিন বেশি খেতাম, ও আমার টিফিন বেশি খেত। আর মাঝে মাঝে তো ম্যামেরা ক্লাস করাচ্ছে, আমাদের খিদে পেয়ে গেছে, তো বেঞ্চের নিচে ঢুকে দুজনে মিলে টিফিন খাচ্ছি। আর একটা হতো, যদি টিচার পড়া ধরতো, হয়তো আমি পড়ে আসিনি বা ও পড়ে আসেনি, তো আমরা বেঞ্চে তলা থেকে প্রম্পট করতাম একে অপরকে, তার জন্য অনেকবার কান ধরে বাইরে বারও করে দিয়েছি। আমাদেরকে আলাদা সেকশনেও করে দিয়েছিল, আমরা এত কথা বলতাম।
যখন বড় হলাম তখন দেখলাম যে দুজনেরই একই স্ট্রিমে ইন্টারেস্ট, তো আমরা ভাবলাম যে তাহলে একই কলেজে ভর্তি হই। দুজনেই বিএসসি করেছি কম্পিউটার সায়েন্স অনার্স, তারপরে দুজনেই এমসিএ করেছি একই কলেজ থেকে। চলছে মানে সেই থেকে চলছে। কলেজে মানে সবাই আমাদেরকে মানে প্রচন্ড রাগাতো যে তোরা কি মানে কোনোদিন মানে চিপকে যাস দুজনে একসাথে। কোনোদিন আমাকে ওকে লাভ বার্ডস বলতো, মানে এতটাই চিপকে থাকতাম। মানে কি হতো, সকালবেলা 6টা 6:30 থেকে আমাদের টিউশন থাকতো, তারপরে জাস্ট বাড়িতে এসে ফ্রেশ হয়ে কলেজ যেতাম, তো তারপরে কলেজ থেকে ডিরেক্ট হাত ধরে আবার আরেকটা টিউশনে যেতাম। আর প্রচন্ড পজিটিভ, মানে আমিও আছি বাট এই বেশি, মানে তোমার জন্য পজিটিভ। হ্যাঁ, প্র্যাকটিক্যাল ক্লাসে ল্যাব পার্টনার চুজ করতে হয়, তো এবার ল্যাব পার্টনার আমি ওকে না বলে অন্য একজন, আমার আরো ক্লাসমেটস আছে, তো একজনকে চুজ করেছি। সেই জন্য ও আমার সাথে সারাদিন কথা বলেনি। আমার তো প্রচন্ড রাগ হয়েছে, মানে প্রচন্ড হয়েছে, দুঃখ হয়েছে যে ক্লাস হয়নি। তারপর আমি মানে বাড়ি ফিরেছি, আমাদের টিউশন ছিল, স্যার পড়াতে এসেছেন, স্যারের সামনে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে, কান্নাকাটি জুড়ে। সেখানে স্যার অকওয়ার্ড হয়ে গেছে যে তারপর বলছে ও কেন আমাকে এরকম ভাবে আমাকে চুজ না করে অন্য কাউকে চুজ করলো, এরকম মানে প্রচন্ড চাইল্ডিশ গোছের। তো পায়েল তার মানে মনে হচ্ছে খেয়াল করে রাখতে হয় ঋতুপর্ণাকে, আমাকে একটু খেয়াল করে রাখতে হয়। তুমি একটু ম্যাচিউর বেশি। সেম হয় আমার সাথেও, মানে ও প্রচন্ড চুজি, ঠিক আছে, কিছু পছন্দ করতে গেলে ওর সারা দিন লেগে যায়। ইভেন মানে ওর সামনেই বিয়ে 27 জানুয়ারি। তো তোমার বিয়ে কবে? আমার বিয়ে হয়ে গেছে 5 বছর হবে। ও আচ্ছা, তো বন্ধু এত টাইম লেগে গেল বিয়ে করতে? কি করব, ও তো কলেজ লাইফ থেকে চুজি প্রচন্ড, ওর বর চুজ করতেও টাইম লেগে। কলেজ লাইফ থেকে তো মানে এ তো প্রেম করছিলই, এবার সেটা মানে আমাকে বলেও নি, মানে কোনোভাবে আমি বুঝতে পারছি না, ফোন করছি যে কোথায় আছিস, ও বলছে হ্যাঁ আসছি, তো রাস্তায় আছি। এবার অনেকক্ষণ ধরে আমি বুঝতে পারছি না কোথায় আছে। তারপর আমি ভাবলাম যে একটু লাইব্রেরিতে বসি, তারপর ও চলে এলে একসাথে ক্লাসে ঢুকবো। লাইব্রেরিতে ঢুকতে গিয়ে দেখছি লাইব্রেরির অপোজিটে কলেজের পিছন দিকের একটা বারান্দা আছে, যেখানে কেউ সেরকম থাকে না। সেখানে দেখছি একটা ছেলের সাথে, কলেজেরই সিনিয়র, তার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তখন আমি কিছু বলিনি, রাগ ধরে গেছে আমার। আমি ওয়েট করছিলাম ও কখন আসে, তারপর এসে বলছে উফ যা জ্যাম ছিল রাস্তাতে, এত জ্যাম ছিল। আমি বলছি ও জ্যাম ছিল, জ্যামটা রাস্তায় ছিল না বারান্দায় ছিল। তো প্রচন্ড মানে সেই জন্যই ও এটা শোধ নেবে বলে ও ডিরেক্ট বিয়ের খবরটা দিয়েছে আমাকে। ও যে ডেট করছে সেটা বলেনি একবারও, যে ও ডেট করছে, 1 বছর টানা ডেট করে সেটা অবধি জানে না। ডিরেক্ট বিয়ের মানে ডেট ঠিক হয়ে আমায় ফোন করেছে, জানিস তো আমি বিয়ে করছি। এখন কি অনেকটা দূরে চলে গেছো ঋতুপর্ণা? না, আমার বাড়ির পাশেই, মানে সেম পাড়াতেই বিয়ে হয়েছে, বাট ওর দমদমে বিয়ে হচ্ছে, হাওড়া থেকে একটু দূরে। কিন্তু আমরা প্ল্যান করে নিয়েছি যে আমরা প্রত্যেক উইকেন্ডে দেখা করবো, নাহলে থাকতে পারবো না। ইভেন পরশুদিনে আমার প্রি ওয়েডিং আছে, সেখানেও আমি ওকে নিয়ে যাচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। অনন্যা দেবারতী 15 বছরের বন্ধু, কিন্তু মধ্যিখানে ছাড়াছাড়ি হয়ে গেল। হ্যাঁ একদম। সেটা কেন হলো? অ্যাকচুয়ালি আমরা কিন্তু কোনো স্কুল বা কলেজ ফ্রেন্ড না, আমরা অ্যাকচুয়ালি টিউশন ফ্রেন্ডস। আচ্ছা। আমি থাকি হাওড়ায়, ও থাকে তখন থাকতো বাঙ্গুর লেক টাউনে, তো ওইটার মিডিলে আমরা পড়তে যেতাম গিরিশ পার্কে। সেইখানে হ্যাঁ, সেইখানে বন্ধুত্বটা স্টার্ট হয়, তারপরে খুব ভালোভাবে চলে। বাট ওর বিয়ে হয়ে যায়, তারপরে একটা ডিস্টেন্স হয়ে যায়, সেই থেকে কথাবার্তা একটু কম হয়, আর একটা রিইউনিয়ন হয়, সেইখানে আবার দেখা হয়। বাট এখন যে ফ্রেন্ডশিপটা আছে সেটা হচ্ছে পুরোটাই সাপোর্টিভ ফ্রেন্ডশিপ। এখন অ্যাকচুয়ালি আমরা ফ্রেন্ডের থেকে বেশি আর কি ফ্যামিলি হয়ে গেছি পুরো। আমার কোনো প্রবলেমসে আমি ওর সাথে ডিসকাস না করে কোনো কিছু করি না। সিমিলারলি ও যদি কিছু করতে চায় ও আমার সাথে ডিসকাস করে, মানে প্রত্যেকদিন রাত্রিরে 1 ঘন্টা চলেই গল্প। মানে আমরা শোয়ার আগে ফোন করে শোবো, তারপরে আমাদের সকাল হলেই আবার আনানিয়াকে মেসেজ করি। মানে আমাদের মর্নিং মেসেজটা আমি ওর থেকে, কারণ আমি লেটে উঠি, ও আগে ওঠে, তো গুড মর্নিং মেসেজটা আমি ওর থেকেই পাবো। ও একটুখানি মানে মেসি আছে, তো আমি ওর থেকে, আর ও শর্ট টেম্পার্ড আছে, একটুতেই প্রচন্ড ভাবে মানে এটা করলি ওটা করলি শুরু করে দেবে একটা। ও মেসি এই কারণে যে ও মানে ঠিক অর্গানাইজ না জিনিসগুলো, মানে কখন কি করবে সেটা বুঝে ঝগড়া হয়ে যাবে এখানে। সব কিছু কি পারফেক্ট হবে? এরকম কি মানুষ হয় পৃথিবীতে? সে তো ঠিকই, কিছু না কিছু ফ্লস তো থাকবে। এটার জন্য সব সময় বলবে এটা কর, মানে ওর ডিরেক্টর আর আমি ওর মতো করে চলবো, এরকম একটা ব্যাপার থাকে পুরো। আর একটা বলি যে সাপোর্টিভ কেন, আমি প্রথমে MBA করে তারপরে জব করতে শুরু করি, বাট আমি না জব করতে ঠিক স্যাটিসফাইড হতাম না, তাও করতাম যেহেতু ফ্যামিলিকে দেখতে হবে, তারপরে এমনিও জাস্ট নিজেকে তো সেলফ গ্রো করতে হবে, সেজন্য করতাম।
তারপরে ভাল লাগতো না, ডিসকাস করতাম, তখন ও আমাকে বললো কি তুই বিজনেস স্টার্ট কর। সো এখন আমি একটা 1 বছর ধরে বিজনেস করছি, সেটা হচ্ছে লাইভ করি ওয়েস্টার্ন ক্লথসে। তো আমার একটা পেজ আছে দ্য অনলাইন ক্লজেট বলে, তো ওইখানেই এখন চলছে। বাট ও আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে, ও ডিসিশন নিতে সাপোর্ট করেছে, ইভেন ফিনান্সিয়ালিও সাপোর্ট করেছে। আর দেবারতী কি করো? আমার স্যালন আছে। অ্যাকচুয়ালি আমার 4 দেওয়ালের মধ্যে ওরকম জব করতে একদমই পছন্দ না। অ্যান্ড ছোটোবেলা থেকে আমি এই গ্ল্যামার এইসব জিনিসটা খুব পছন্দ করি আর কি। তারপর গ্র্যাজুয়েশনের পরে পোস্ট গ্র্যাজুয়েশন করি হসপিটালজিতে। বাট ফ্যামিলির সাপোর্টটা সেরকম আর কি পাইনি, মানে পার্লার করবো আমার ফ্যামিলিতে ওরকম কেউ করেনি আগে। তো সেখানে ও আমাকে অনেক মানে মেন্টালি সাপোর্ট করেছে। তো আজকে আমি যত কিছু মানে যতটাও অ্যাচিভ করেছি ইটস জাস্ট ফর হার। অনন্যা যখন বিজনেস শুরু করলে তখন ফিনান্সিয়ালি বললে দেবারতী পাশে ছিল? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি কখনোই চাইনি যে আমার ফ্যামিলি থেকে সাপোর্টটা নিই। এটা আমি চেয়েছিলাম যে আমার যেটুকুনি আছে আমি সেটা দিয়েই স্টার্ট করব। কারণ আমি লস করব না প্রফিট করব আমি জানি না, বাট আমি চাই না যে ওই ব্লেমটা আমি ফ্যামিলির থেকে পাই যে এইটা কি হলো বা ওটা কি হলো। সো তখন আমি ওর সাথে ডিসকাস করি, বললো আমি তো অলরেডি না বিজনেস, ওর অনেক দিনের বিজনেস, তো তুই স্টার্ট কর, আমি তোর সাথে আছি, আমি তোকে হেল্প করব, যখন যেরকম ভাবে তোর যা লাগবে আমি সব কিছুতে হেল্প করবো। ও আমাকে অ্যাকচুয়ালি 20K দিয়ে মানে স্টার্ট করেছিলাম ওর থেকে নিয়ে, ঠিক আছে। এখন ওটা আমি এইবারে পুজোতে ওটা আমার টার্ন ওভার প্রফিটে 50 to 60K বেরিয়েছে। তো ভেরি থ্যাঙ্কফুল টু হার। খুব ভালো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কতদিন তৈরি হয়েছে এই মন্দির? মন্দির তো বেশি দিন তৈরি হয়নি দাদা, লাস্ট 15 বছর। 15 বছর? কিন্তু এবছর আমাদের পুজোটা 50 বছরে পড়ছে। 50 বছর? হ্যাঁ। কিভাবে শুরু হলো বলুন না। আমার একটা অসুখ ছিল, পেটের অসুখ। অনেক ডাক্তার দেখেই ভালো হয়নি। তারপরে আমার স্বপ্নের ঘরে এই মা এসেছিল, আমি পাশের বাড়ি ছিল, স্বপ্নেতে পেলাম। আচ্ছা, তারপর? আমার দাদুরা সবাই গল্প করেছে, মা যখন মায়ের সঙ্গে যখন এলো তখন ওই স্বপ্নে দেখার পরে ওই যখন ওই মঙ্গলবারটা করলো, করার পরে মা একদিন দেখছে জল আনতে গেছে ওদের বাড়ি, স্বপ্নের ঘরে দেখছে যে জায়গাটা মা থাকতো সেখানটা অনেক নোংরা ফেলতো ওরা। তারপরে ওইখান থেকে যখন আবার মাকে দেখালো যে এই জায়গাটা আমি থাকতে পারছি না, আমাকে নিয়ে যাবি? তা মা বলছে আমার বাড়িতে অত জায়গা নেই, তা আমি তোমাকে নিয়ে আমি কোথায় রাখবো, আমারই তো ঠিকঠাক খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না। এইবার মা স্বপ্নের ঘরে ওই দেখছে, বলছে কি আমাকে নিয়ে যাবে, আমি যেতে চাই তোমার সঙ্গে। এবার বলছে হ্যাঁ তুমি যদি থাকতে পারো তুমি আসো আমার সঙ্গে। আর একই সঙ্গে আমার ওই বাড়ির যে বাড়ি থেকে আসছে সেই বাড়ির দাদু দেখছে একই টাইমে স্বপ্নের ঘরে দেখছে মা কলসি নিয়ে জল নিয়ে আসছে, মার পেছন পেছন মা চলে আসছে। যাই হোক, এখন এটা পরে আমরা শুনলাম। এবার যখনই বাড়ি এসে উঠেছে তখন আমার মা জেগে গেছে। মা যখন দাদুকে বলল তখন দাদু বললো যে মা শিগগির যাও চান করে এসো, পুকুরে চান করে এসে বসতে দাও। সঙ্গে সঙ্গে পিঁড়িতে বসতে দিল, 1 ঘটি জল দিল, বললো 3 বার বলো মা তুমি বসো এখানে। তখন ওই 3 বার এই বসার কথা বলে ওখানে দিল, দেওয়ার পরে এরপরে যখন ওই তখন থেকে মাকে আর কি পুজো দিত, তখন মন্দির টন্দির হয়নি। আমার শ্বশুর তো মিস্ত্রি ছিল, তো বলে মিস্ত্রি মশাই আমার আজকে খুব মানে মন খারাপ লাগবে। বলি কেন? তো বলতেছে মা আমি ভোরবেলা সামনে দেখছি যে মা আমার বাড়িতে বেরিয়ে তোমার বাড়ির মধ্যে ঢুকলো। হ্যাঁ, তখন আমার শ্বশুর চেপে গেল কথাটা, বললো তাহলে আমার মা তো ঠিক দেখিছে। ওই সেই থেকে আমাদের সব কিছু হইল, কাটা মাছের কাটা, দরমার দোকান, সব কিছু সেইখান থেকে। তারপর সব শুরু হয়ে গেল একসঙ্গে নয়, পরপর হলো। আর ওখান থেকে মার উৎপত্তি। আর মা দাদু তখন ওই সময় দেখলো, দাদু আমার মাকে মা বলেই ডাকতো, আমার মাকে খুব ভালোবাসতো। আর মা খুব ভালো রান্না করতো, খুব সুন্দর রান্না করে। হ্যাঁ, আমি শুনেছি, বলতে পারবো না ঠিক করে, দাদু বাবারা গল্প করতো, বলে 50 পয়সা কিরাচিন কিনে এনে ফার্স্টে পুজো করেছে ওরা। অভাব ছিল তখন, 50 বছর আগেকার কথা, মানে 72-73 সাল ওই সময়ের কথা। তারপরে আস্তে আস্তে পুজো করে যখন একটু ভালো হলো আর কি, তখন ছোট করে আর কি মন্দিরটা করলো, যে মা যখন প্রত্যেক বছর আমার যখন ভালো করছে তাহলে প্রত্যেক বছরই মাকে পুজো করা হোক। সেই পুজোটা কখন হয়, কোন সময় হয়? এটা তো মাঘ মাসের শেষ মঙ্গলবার। তবে এটা আছে মা রক্ষেকালী, রাত্রিবেলা মাকে আর কি চোখ ফোটানো হয়, রাত্রিবেলায়
পুজো করে রাতারাতি আর কি মানে শেষ রাত্রি বিসর্জন হয়, বেলার মুখ দেখে না। আমাদের একটা আলাদা, আমাদের মাকে আনার সময় আনন্দ হয়, মানে সব নাচতে নাচতে আসবে, মাকে নিয়ে আসবো, সবাই এনে মাকে বরণ করবে, আনন্দ করবে। কিন্তু মা যখন চলে যায় সেই সময়টা আমাদের খুব কষ্ট হয়, তখন চোখের জল পড়ে আমাদের। এটা আমাদের আর কি এই নিয়মটা আমাদের বাড়িতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে না আমি একটা অদ্ভুত কাজ করেছি, তুমি শুনলে হয়তো হাসবে, পরে এটা নিয়ে মজাও করবে তুমি। আমি না আজকে একটা মন্দিরে গেছিলাম তোমার জন্য। রুমকির মা বলেছিল খালপাড়ের মন্দিরের কথা। ও বলেছিল সেখানকার মা কালী নাকি খুব জাগ্রত। আমি ছুটতে ছুটতে চলে গেছি আর ওই মায়ের পুজোর ফুল নিয়ে এসেছি। তুমি হাসছো তো, এটা বলছো নীল তুমি মন্দিরে গেছিলে? গেছি গেছি আমি মন্দিরে গেছি। আমার বিশ্বাস অবিশ্বাস এখন কিচ্ছু বড় নয়, শুধু তুমি ভালো হয়ে ওঠো মেয়ে, শুধু তুমি ভালো হয়ে ওঠো। আমি আর পারছি না মেয়ে, সত্যি বলছি, বিশ্বাস করো আমি আর পারছি না। স্যার স্যার, হ্যাঁ টাইম ইজ ওভার, বলছি এবার আপনাকে একটু বাইরে যেতে হবে। থ্যাঙ্কস ডক্টর, আমাকে এখানে আসতে দেওয়ার জন্য। আচ্ছা ডক্টর, ও কি এখন কিছু বলা যাবে না, কাইন্ডলি আপনি একটু বাইরে গিয়ে ওয়েট করুন। হ্যাঁ ডক্টর গুহ বলুন। What? Oh, that's very good news. Thank you. Thank you, doctor. Okay. Good news. Meg is coming out. কোমা থেকে বেরিয়ে আসছো। ডক্টর গুহ, হ্যাঁ আমি ওদেরকে আসতে বলেছিলাম। ডক্টর গাঙ্গুলি, শি ইজ কামিং আউট অফ ডেঞ্জার। জ্ঞান কি পুরোপুরি ফিরেছে? আপনি তো জানেন ম্যাডাম, জ্ঞান আসার পর চারপাশের সিস্টেমটার সঙ্গে অ্যাডজাস্ট করতে সময় লাগে। এই সময়টা কোনো রকম এক্সাইটমেন্ট সবকিছু আবার খারাপের দিকে ঠেলে দিতে পারে। আপনি তো মিরাকল করেছেন ডক্টর। ওই নীল আবার মেয়েকে ভুলবো যাবে, সংসার খেলা করবে, মেয়েটা আবার কষ্ট করবে। এভাবে কেন ভাবছো অনিন্দ? তখন কিন্তু নীল ভেতরে গিয়েছিল, আর তারপর থেকেই কিন্তু মেঘ আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। বাজে কথা বলো না তো, নীল ভেতরে গিয়েছিল বলে মেঘ সুস্থ হয়ে উঠছে। সময় মতো ওষুধটা পড়েছে বলে মেঘ সুস্থ হয়ে উঠেছে। শরীরের বিষটা মাথায় যায়নি, নীল সুস্থ করেনি। কি করেছে আমি জানি না অনিন্দ, খারাপ তো কিছু হয়নি, মেঘের তো ভালো হয়েছে। কি বলতে চাইছো? প্লিজ জোর করে ওদেরকে আলাদা করো না প্লিজ। মধুমিতা, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, আমি যদি ওকে এখান থেকে সুস্থ করে নিয়ে যেতে পারি, তাহলে ওর জীবন থেকে সমস্ত আগাছা আমি নিজের হাতে উপড়ে ফেলি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার ফাইনাল সেমিস্টারের রেজাল্ট কি বেরিয়ে গেছে? না, রেজাল্টটা বেরোলে না একবার শেষবারের মতো ইউনিভার্সিটি যেতে হবে আমাকে। উমা, শেষবারের মতো কেন বলছিস? দরকার হলে আবার যাবি, যদি আরো পড়াশোনা করিস। হ্যাঁ, আপনি এত দেরি করছে কেন গো? ও, আমার সাথে বুঝি কথা বলতে ভালো লাগছে না? এই তো বাপি এসে গেছে, দেখো না, বাপি বাপি করে মাথা খারাপ করে দিচ্ছে। কথা বলো মেয়ের সাথে। হিংসে করো কেন? ও তো আমাকে একটু বেশি ভালোবাসে। হ্যাঁ, সে তো আমি জানি। আরে
কেমন আছিস এখন? ঠিক আছে, কোনো অস্বস্তি নেই তো? তোমরা বাড়ি যাবে না? হ্যাঁ যাবো তো, আর একটু থাকি তোর কাছে। একটু থাকি তোর কাছে? কিছুতেই যাবে না, সারাক্ষণ এখানে বসে রয়েছে। আমি ঠিক করেছি আজকে জোর করে বাড়ি পাঠাবো, কথাই শুনছে না। এটাও কিন্তু হিংসে করে বলা, যদি থেকে যাই। নার্স, এটা ফার্মেসি থেকে দিয়েছি। হ্যাঁ মা? খুব কষ্ট দিয়েছি না বাপি তোমাদের? সরি বাপি। উমা, এ কি কথা? যা হয়ে গেছে গেছে মেঘ, তুমি ওসব নিয়ে একদম ভাববে না। তুমিও ভাববে না, আর আমরাও ভাববো না, কেমন? তুমি যে সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে এসেছো, এটাই তো সত্যি মা। আর এই সত্যিটা নিয়ে আমরা সকলে মিলে বেঁচে থাকবো, কেমন? ভাববো না, আর কিচ্ছু ভাববো না। আই প্রমিস, আমি তোমাদের আর কোনো কষ্টও দেবো না। আমি নিজেও শক্ত থাকবো। That's like my daughter. তোমরা বাড়ি চলে যাও না বাপি। সিস্টার বললো তোমরা নাকি গত কয়েকদিন ধরে এখানেই আছো। তোর বাপিকে বল, আমি তো তাও বাড়ি গেছি, আর উনি তো এখানেই। যাবো তো, তোকে নিয়ে একেবারে যাব। বলেছে ছেড়ে দেবে, যত তাড়াতাড়ি সুস্থ হবি তত তাড়াতাড়ি ছেড়ে দেবে। তোকে নিয়ে একেবারে যাব, না হলে তুই ছাড়া তো বাড়িতে ভালো লাগে না রে। মা, দিদিভাই কেমন আছে? আছে, সে যেমন থাকে সেরকমই আছে। কালকে এসেছিল তো? ও এসেছিল। আর সবাই কেমন আছে? ভালো আছে সবাই? তুই এরকম ভাবে হাসপাতালে পড়ে রয়েছিস, সবাই কেমন করে ভালো থাকে বল? এইবার দেখবি তুই যেমন যেমন সুস্থ হয়ে উঠবি, সকলে ভালো থাকবে। নীল, নীল কি করি আমি বলো তো? বড্ড দেখতে ইচ্ছে করছে তোমাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বেঁচে আছে, আমি জানতাম, আমি জানতাম আমার বর্তি মরতে পারে না। আমি জানতাম বর্তি। কি যেন নাম? কৌশিকিনাকে খালাস, খালাস। তার মানে আমাকে মিথ্যে খবর দেওয়া হয়েছিল। আমাকে মিথ্যে খবর দেওয়া হয়েছিল যে বর্তি আর নেই। আজকে আপনাকে আমি কথা দিচ্ছি বর্তি, আপনাকে যারা মারার চেষ্টা করেছিল তাদেরকে আমি খুঁজে বের করবই তাদেরকে। আই প্রমিস। কিন্তু বর্তি, আপনাকেও যে কথা দিতে হবে। আপনাকেও তো আমার পাশে থাকতে হবে বর্তি। আপনাকে বাঁচতে হবে তো বর্তি। আপনি আমায় কথা দিন, আপনি আমায় কথা দিন বর্দি যে আপনি বাঁচবেন, আপনি আমার পাশে থাকবেন। কথা দিন বর্দি যে আপনি বাঁচবেন। আমি প্রমিস করলাম বর্দি, আমি প্রমিস করলাম আমি
আসল কালপ্রিটকে খুঁজে বের করবই। ইটস মাই চ্যালেঞ্জ। আমি খুঁজে বের করবই আপনাকে কে খুন করতে চেয়েছিল। আমি খুঁজে বের করবই আমাকে কে খুন করতে চেয়েছিল। I promise, Bhatti. তুমি জাসান্নাল, আমি জানি তুমি জাসান্নাল। তোমাকে আমার থেকে ভালো আর কেউ চেনে না। তোমাকে কেউ মারতে পারবে না। No one can kill you. Nobody. Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ভাইয়া, হ্যাঁ আপনি এই রাস্তায় বসেন তো? হ্যাঁ, এই রাস্তায় বসি তো। একটা কথা বলুন তো, কিছুদিন আগে একজন ভদ্রলোককে এই রাস্তাতেই স্ট্যাপ করা হয়েছিল, আই মিন ছুরি মারা হয়েছিল। শুট করে দেবো কিন্তু, মেরে ফেলবো। সত্যি কথা বলুন। আপনি দেখতে পেয়েছিলেন কে খুনটা করেছিল? না না, আমি খুনিতে দেখিনি, তবে দুটো লোককে ছুরি নিয়ে এই রাস্তাতে যেতে দেখেছি। ওটা দেখে চিনতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পারবো আমি। ওকে, আশিসময় বাবুকে কারা মেরেছিল সেটা জানতে পারলেই ক্লু এমনি হাতে চলে আসবে। কে হতে পারে? কৌশিকী মুখার্জিকে কে খুন করতে চাইল? আর জগদ্ধাত্রীকেই বা কে শুট করতে চেয়েছিল? মেম সাহেব, হ্যাঁ বলুন, কি হয়েছে? কিছু না। ঠিক পথে এগোচ্ছ জাসান্নাল, একদম ঠিক পথে এগোচ্ছ তুমি। আমি আছি, ঠিক ক্লাইম্যাক্সে ইন করবো আমি আছি তোমার পাশে, একদম ছায়ার মতো। হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? হ্যালো, আপনি কে বলছেন? ওই বিল্ডিংটায় 7 তলার চেম্বারটাতে না, সবাইকে মানায় না মিসেস মেহেন্দি মুখার্জি। বাজারে ওই চেয়ারটার দাম 8,000 থেকে 10,000 টাকা হবে, যেটা কিনে নেওয়াই যায়। কিন্তু এই চেয়ারে বসার যে যোগ্যতাটা, সেটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না। কে বলছেন আপনি? কে বলছেন? মেহেন্দি, কি হয়েছে? কি দেখো না, কেউ একজন আমাকে ফোন করে উল্টোপাল্টা কথা বলছেন। ঘোস্ট কল, দেখো তো। কই দেখি ফোনটা আমাকে দাও। না। হ্যালো, কে বলছেন? উৎসব মুখার্জি। পাপের খরা পূর্ণ হয়েছে। কে বলছেন আপনি? জম বলছি, জম। দুটো গুলি চালিয়েই যদি রাজা হওয়া যেত না, তাহলে তো কুরুক্ষেত্রের যুদ্ধ হতোই না, কোনো যুদ্ধই হতো না। অত সহজ নয় উৎসব মুখার্জি, অত সহজ নয় রাজত্ব পাওয়া, অত সহজ নয় রাজকুমারীকে সরিয়ে রাখা। রাজকুমারী? কে রাজকুমারী? কৌশিকী মুখার্জি। উনি বাঁচবেন, আর ওনাকে যারা মেরেছেন না, তাদের প্রত্যেকের জায়গা হবে ওই জেলে, অন্ধকার কুঠুরিতে।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাদের আমি সত্যিই মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ছিলেন বলেই আজ হয়তো সুচরিতাদি ঘরের ভেতর ঢুকতে পেরেছে, না হলে পারতো না। তবে আরেকটা কথাও আমি আজ বলে রাখছি, ভবিষ্যতে যদি সুচরিতাদির ওপর এরকম অত্যাচার হয়, শারীরিক কিংবা মানসিক, আমি কিন্তু আবার থানায় যাব। হ্যাঁ স্যার, আবার আপনার কাছে যাব। আর আমরা কিন্তু এই বিষয়ে খেয়ালও রাখবো। এই বড় বড় কথা বলো না। তুমি খেয়াল রাখার কে? কে তোমাকে এত মাতব্বরি করতে বলেছে? তোমাকে কে জায়গা দেয় তার ঠিক নেই, তোমার বাড়িটাকে তো ছন্ন ছাড়া করে রেখেছো। এই শাশুড়িকে রাস্তায় ধরে নাচাচ্ছ আর এই ননদটাকে নিয়ে ব্যবসা করার চেষ্টা করছো। মুখ সামলে কথা বলবেন। আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন। দেখেছেন স্যার, দেখেছেন একজন বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে কেউ এভাবে কথা বলে? বয়োজ্যেষ্ঠ মানুষ তো কি হয়েছে? নিজের সম্মান না নিজের কাছে রাখতে হবে। বয়োজ্যেষ্ঠ মানুষ মানে তাকে সম্মান করতে হবে, তার তো কোনো মানে নেই। ওনার বয়স বেড়েছে ঠিকই, কিন্তু অসভ্যতাটা কমেনি। বয়সের সাথে সাথে না অসভ্যতাটাও পাল্লা দিয়ে বেড়েছে। এত বড় কথাগুলো আপনি আমার সামনে দাঁড়িয়ে বলতে পারছেন? আমি এই পাড়ারই মেয়ে, আমি সবটা জানি, আপনাদের বাড়িরও সব খবর জানি। তারপরে আমার সামনে দাঁড়িয়ে কথাটা বলার আস্পর্ধা হয় কি করে আপনার? কি করবে তুমি? তুমি যদি বকে যাও তাও বলবো না? তোমার বাবার বাড়িতে গিয়েও আমি এই কথাগুলো বলবো। তোমাদের নামে অনেক অভিযোগ আছে পাড়ায়। সব মিথ্যে, এগুলো সব মিথ্যে কথা স্যার। আমি বলছি না বারবার, আমাকে তাড়ানোর জন্য এইসব কথাগুলো বলা হচ্ছে। দেখুন আঙ্কেল, ওরা না আমার মামাকে খুব কষ্ট দেয়, সবসময় মাম্মামের নিন্দা করে। আর এখন বলছে তুমি স্কুলে যাওয়া ছেড়ে দাও। ওর স্বামী নেই মাথার উপরে, কে ওকে এত খরচা দিয়ে রাখবে? আমার এখন বয়স হয়েছে, আমি একজন রিটায়ার্ড লোক। আমার ছেলেও খুব একটা টাকা কড়ি রাখতে পারেনি। আমার ছেলের ওর সঙ্গে সম্পর্কই ছিল না, তারপরেও আমাদের বাড়িতে ওকে রেখেছি। ওই মেয়ের খরচা দিত ওই ছেলেই, কিন্তু এখন তো সেও নেই। কে মেয়ের খরচা দেবে? ওই বড় লোকই স্কুলে তোমায় পড়াতে পারবো না। তাই বলেছিলাম অন্য স্কুলে ভর্তি হওয়ার কথা। কি অন্যায় করেছি স্যার? আর ওর মা যদি এরকম ব্যভিচার করে তাহলে তো আমি ওকে রাখতে পারবো না। ঠিক আছে, নাতনির দায়িত্ব আমার, ওকে স্কুলে পাঠাবো, ওর জন্য সবকিছু করব, কিন্তু ওর মাকে থাকতে গেলে এই বাড়িতেই থাকতে হবে। দেখুন, উনি যদি এই শর্ত দিয়ে থাকেন এবং আপনাকে এই বাড়িতে থাকতেই হয়, তাহলে তো এই শর্ত মেনে চলতে হবে। সেটা সম্ভব নয় অফিসার। আজকে উনি বলছেন উনি আমার মেয়ের দায়িত্ব নেবেন, কাল যদি না না, সে দায় কে নেবে বলুন তো আপনি? আমার স্বামীর সমস্ত টাকা পয়সা এরা আত্মসাৎ করেছে স্যার। এই যে আমার দেওর, দেখতে পাচ্ছেন, ও চেয়েছে ওর দাদার সমস্ত টাকা পয়সা নিয়ে নিতে, আমাকে, আমার মেয়েকে ঠকাতে। আমার স্বামীর যে নমিনিগুলো ছিল, তিনি অনেকবার চেয়েছিলেন অসুস্থ থাকাকালীন সেগুলো চেঞ্জ করতে, আমিই করতে দিইনি। কি করে বুঝতাম বলুন তো এত তাড়াতাড়ি এত কিছু ঘটে যাবে? আর আজকে দাদা চলে যাওয়ার পর ভাই কিরকম নোংরামি করছে দেখুন টাকা পয়সার জন্য। বৌদিকে কোথায় নামিয়ে নিয়ে গেছে, চরিত্রের দাগ দিচ্ছে শুধুমাত্র সম্পত্তি নেবে বলে। পুরো বাড়িটা না, বাড়ির সমস্ত লোকজন খেপে উঠেছে আমার স্বামী টাকাগুলোর জন্য। আপনি বিশ্বাস করুন একটু আমার কথাটা। দেখুন, আপনারা যে সমস্যাটা নিয়ে গিয়েছিলেন সেটা তো আমরা সলভ করে দিয়েছি। প্লিজ, এখন এত সমস্যা শোনার সময় নয়, এটা নিয়ে পরে কথা হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যদি তোমার মেয়েকে কেউ মাঝরাতের বেলায় রাস্তা বের করে দিত, তখন কি তুমি এমনি করে চলে যেতে পারতে বলো? হ্যাঁ, তখন তো তুমি পুলিশ বলে কত কিছুই না করতে। তার নিজের মেয়েবেলায় হাতে শুতে, পরের মেয়েবেলায় দাঁত কপাতি কেন? নিজের মেয়ে মানুষ, অন্যের মেয়ে বুঝি মানুষ নয়? হ্যাঁ, অন্যের মেয়ে বুঝির প্রতি তোমার কোনো মায়া দয়া নেই গো? হ্যাঁ, বলি ওরাও তো কত কষ্ট করছে, তোমাকে দেখে একটু মায়া দয়া হয়নি? ওরা তো মিথ্যে কথা বলছে, ওরা তো ঠিক করে নিয়ম কানুন পালন করেনি কথা বলছে। কিন্তু সুচরিতা তো অমন মেয়ে নয়, সুচরিতা তো সব নিয়ম কানুন পালন করেছে। ও তো এখন নিয়মের খাওয়া, তাই না? ওকে যদি খেতে না দেয় ও কেমন করে থাকবে? আপনাকে ধরুন কেউ এখন বললো যে আমি চুরি করেছি,
আপনি কি সে কথাখানা বিশ্বাস করবেন বলুন? হ্যাঁ, তাই সে কথাখানা যদি বিশ্বাস না করেন, ওরা অন্যায় করেছে এই কথাটা ওরা যখন বলছে, আপনি কেন বিশ্বাস করছেন? আপনি তার মীমাংসা করুন দেখি এটার। এবার আমরা যাব, আর হ্যাঁ ওকে একটু দেখে রাখবেন। স্যার, ওকে আমরা দেখেই রাখি। আপনার হয়তো মনে হচ্ছে যে ও কথাগুলো অবান্তর কথা বলেছে। হ্যাঁ, ওকে সবাই হাবলি বলে, কিন্তু এই কথাটা তো মানবেন যে কথাগুলো আজকে পুতুল দি বলেছে সেই কথাগুলো কিন্তু 100 কথার এক কথা। আপনি মনে মনে অন্তত এই কথাগুলো নিশ্চয়ই মানবেন। স্যার, আমি সবার হয়ে কথাটা বলছি, সব মেয়েদের হয়ে বলছি আপনাকে। আমাদের মেয়েদের কিন্তু অনেক সমস্যা। আপনারা যদি মেয়েদের পাশে না দাঁড়ান, তাহলে আমাদের পাশে কে দাঁড়াবে বলুন তো স্যার? আমরা সবাই মিলে কি করে ফাইট করব? আমরা তো আপনাদের উপর ভরসা করি স্যার, এই ভরসাটুকু রাখবেন না? হ্যাঁ, আজকে সত্যিই আমরা আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি সুচরিতাদিকে বাড়ির ভেতর ঢুকিয়ে দিয়ে গেলেন। তা না হলে হয়তো সুচরিতাদি বাড়ির ভেতর ঢুকতেই পারতো না। কিন্তু স্যার, বাড়িতে ঢোকালেন ঠিকই, এতগুলো কথা শুনলেন, কই ওদের তো কাউকে ধমকালেন না। স্যার, এই বাচ্চাটার কথা একটু ভাবুন না, একবার ভাবুন বাচ্চা মেয়েটার কথা। ওর কি মেন্টাল ট্রমা যাচ্ছিল বলুন তো? ওর মাকে বাড়ির বাইরে বার করে দেওয়া হয়েছিল, বাচ্চা মেয়েটা চাইলেও ওর মায়ের কাছে যেতে পারছিল না, মা মা বলে চিৎকার করছিল, তাও যেতে পারেনি। স্যার, কি বলবেন স্যার এই মেন্টাল ট্রমার ব্যাপারে? কিছু বলেছেন স্যার? কিছু কিন্তু বলেননি, উচিত ছিল তো বলুন বলা। দেখুন, এখানে অনেক বেশি কথা হচ্ছে। আপনারা যার জন্য গিয়েছিলেন সেই প্রবলেম তো সলভ করে দেওয়া হয়েছে। প্রবলেম সলভ করাটাই তো আপনার কাজ। ज्यादा कुछ तो आप किए नहीं सर, इससे ज्यादा कुछ করলে আমরা অনেক খুশি হতাম। खैर छोड़िए, अगली बार अगर আমরা আপনার কাছে আসবো কোনো প্রবলেম নিয়ে তো প্লিজ আমাদের সাথ দেবেন। হ্যাঁ, নমস্তে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার মন খারাপ সেরেছে? কোথায় সেরেছে? ঘরে গিয়ে দেখি বসে বসে কাঁদছে। তোমার কি বাড়ির জন্য মন খারাপ করছে? তাহলে ঠিকানাটা দাও, তোমায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি আমি। কলকাতা থেকে নর্থ বেঙ্গল কি আর এমন দূরত্ব? আমার তো সেখানে আর ফিরে যাওয়ার উপায় নেই। সে কি, কেন? বাবা মা মারা যাওয়ার পর সব দায়িত্ব কাঁধে নিয়ে একটা ছেলের মতো আমার দুই ভাইকে মানুষ করেছি, কিন্তু তারাই। তোমার খাবার খেয়ে খুশি হয়ে এটা তোমায় দিলাম। দিন দিন আমাকে দিন। ভালো দেখতে ভদ্রলোক দেখেছে, ব্যাস সেটে দাঁড়িয়ে পড়েছি। আরে পথে আসবো না সুবল, ওকে ছেড়ে দে সুবল। আর কোনো বিয়ের বিয়েই দেবো না। তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, এখনো বিয়ের সব গেল না তোর। আমাদের হচ্ছে কিনা যত জ্বালা, এখন তোরা নিজেদের সংসার সামলাবো, তা না এখন এই আধ ঘড়িটাকে পাহারা দিতে হবে। থাক সুবল, কখন দাঁড়া, এরকম করিস না, আমায় ফেলে যাস না, আমায় ঢুকতে দে ভাই। আমি তো সব মেনেই নিয়েছিলাম, কিন্তু মাস্টারমশাই বললেন তোর মহেশ্বর তোকে নতুন করে বাঁচার সুযোগ দিয়েছে, একে হেলায় হারাসটা সামনে। কি যাবি না? যাবি? নামবি না? আমি যাবো না। একদম একদম। মাস্টারমশাই, গাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো। মাস্টারমশাই, মাস্টারমশাই আমি যেতে পারবো না। মাস্টারমশাই, আমি জানি না আমি পারবো কিনা, আমার যে সাহসের বড় অভাব। তাও ভাবলাম একবার দেখি না চেষ্টা করে। এতদিন তো কাটিয়েই ফেললাম, এখন না করলে যে আর কোনোদিনও পারবো না। শ্যামলী, দেখো আমার কি মনে হয় তোমার না ওখানে ফিরে যাওয়াটাই বেটার। কেন বলো তো? হাজারো ওরা তোমার ভাই, হ্যাঁ কতই কথা শোনাবে, কিন্তু ওরা তো তোমার আপনজন, বলো কতই বা ক্ষতি হবে, তাই না? না কাকিমুনি, কি হয় জানো তো, যখন বাইরের কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করে অ্যাটলিস্ট ইউ ক্যান আস্ক ফর হেল্প, কিন্তু যখন নিজের কেউ আঘাত দেয় না, তো সবকিছু ভেতর থেকে শেষ হয়ে যায়, শূন্য হয়ে যায় সবকিছু,
খালি হয়ে যায় সবটা। এরকম ভাবে একা একা বেঁচে থাকার থেকে এই শহরে ভিড়ের মধ্যে বেঁচে থাকা অনেক ভালো। দেখুন শ্যামলী, আমার মনে হয় যে আপনার কাজ করা উচিত। কাজই একমাত্র একটা জিনিস যা সমস্ত ক্ষত থেকে আপনাকে দূরে রাখবে, সমস্ত ক্ষত ভুলিয়ে দেবে। কাজ করুন, কাজের থেকে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। আপনি পুরো আমার মাস্টার মশাইয়ের মতো বললেন। আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন, আমার কাছে আপনারাই ভগবানের দূত। কিন্তু আপনাদের আশ্রয় বা কতদিন থাকবো বলুন তো, আমার ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, আপনারা তো আমার এত বড় উপকার করলেন, আর একটা উপকার করবেন, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন না। আমার একটা কাজের খুব দরকার, আমি কাজ না করে থাকতে পারি না, একটু কিছু ব্যবস্থা করে দিন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওর স্পেশালিটি হচ্ছে রান্না করা। ও রান্না করুক, ও দারুণ রান্না করে। আমি বলছি তোমাদের সবাইকে, তোমরা যদি একবার ওর হাতে রান্না খাও কোনদিন ভুলতে পারবে না। আরে আমি তো জাস্ট ফ্যান হয়ে গেছি ওর রান্না। আমাদের তো রান্নার লোক আছে, টুম্পা সোনালীরা তো রান্না করে। আরে মা, এতদিন ধরে তো ওদেরই রান্না খাচ্ছি, একবার সুযোগ দিয়ে দেখো না মা, ক্ষতি কি? প্লিজ শ্যামলী, তুমি পারবে তো রান্না? হ্যাঁ, রান্না পারবো। দিদি, আমি তোকে বলছি, আমি কিন্তু ওকে নিয়ে ফুল কনফিডেন্ট। তুই ওকে রেখে দে বললেই রেখে দেওয়া যায় না বৈভব, যে কোনো কাজই অর্জন করে পেতে হয়, শুধু রেফারেন্সে হয় না। আগে এই বেলা রান্না করুক, যদি পারে তখন ভাবা যাবে। ব্যাস, তাহলে সব মিটে গেল। নাও শ্যামলী, মন দিয়ে জমিয়ে রান্নাটা করো। একবার পাস করে গেলেই কিন্তু চাকরি পাকা। এটা গরম করতে দেবো, এবার এটা খুলবো কি করে? আমাকে কিছু খুলছে না তো, খুলে কিভাবে? বাবারে, খুলে গেছে। এর মধ্যে ঢুকিয়ে দিই। এটা আটকাচ্ছেও না, ওইদিকে জল পড়ে যাচ্ছে। ওইটা নিয়ে আসি, এটা রেখে দিই। এবার এটা চালাবো কিভাবে? এটা দিয়ে এই তো অন হয়ে গেছে। এবার ততক্ষণে আমি কড়াইতে তেলটা গরম করতে দিই আর পেঁয়াজটা কেটে দিয়ে দিই। এদিকে জল পড়ে যাচ্ছে, জলটা কিভাবে বন্ধ করব? ওইটা কোথায়? কিচ্ছু নেই, কিচ্ছু বুঝতে পারছি না। এখানে কি? সব জল পড়ে যাচ্ছে, জল ভেসে যাবে সব। কি করবো? এ বাবা, জল ভেসে পড়ে যাচ্ছে, এবার কি করবো? আরেকটা বাটি। সব পড়ে গেল, আমি কি করবো? সব পড়ে গেছে। জল ভেসে যাচ্ছে। জলটা বুঝবো কিভাবে? নেতা আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা তো আপনাদের কাছে যাচ্ছিলাম, খুব ভালো করেছেন এসেছেন। আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার আছে। কি ইনফরমেশন দেওয়ার আছে? রুচিতা মিত্রের এই ঘটনার পেছনে গুন্ডা বোম স্বপনের হাত রয়েছে, তাই তো? আপনারা কি করে জানলেন? আমি জানতাম যে আপনারা ইনফরমেশনটা পেয়ে যাবেন। আসলে রুচি ওই বোম স্বপনকে নিয়ে পোস্টটা দেওয়ার পর থেকে তো সব গন্ডগোল শুরু হয়েছে। আর এই বোম স্বপন যে কতটা ডেঞ্জারাস একটা লোক সেটা সবাই জানে। আপনাদের ইনফরমেশনটা বার করতে খুব একটা বেশি সময় লাগবে না, আমি জানতাম। আমি ওই শয়তানটাকে উচিত শিক্ষা দেব। আপনারা নিশ্চয়ই ওকে ধরে ফেলেছেন। আমি আপনাদের সঙ্গে থানায় যাব, ওর মুখোমুখি হব। ও কি করেছে রুচির সাথে, কোথায় লুকিয়ে রেখেছে রুচিকে, আমাকে সবটা জানতে হবে। আগে আমাদের কথাটা পুরোটা আপনি শুনুন, এত অধৈর্য হওয়ার কোনো প্রয়োজন নেই। গুন্ডা বোম স্বপন একটা ফোন কলে নিজেই স্বীকার করেছে যে তার দলের লোকেরাই রুচিটাকে গুলি করেছে। অফিসার, আমরা কিচ্ছু চাই না, শুধু আমাদের মেয়েটাকে আমাদের কাছে ফিরিয়ে দিন। বলুন মেয়েটা এখন কোথায় আছে সেটা তো অন্তত বলুন। আর স্বপন যদি সবকিছু আপনাদের জানিয়ে থাকে তাহলে তাকে না খুঁজে আপনারা এখানে কি করছেন? আর তাকে না খুঁজলে তো রুচিরারও ট্রেস পাওয়া যাবে না। স্বপনের খোঁজ চলছে, খুব শিগগিরই আমরা ওকে ট্রেস করে ফেলবো, কিন্তু আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। হ্যাঁ চলুন না, আমি তো যাবই। আপনাদের সাক্ষী লাগবে তো যে ওই বোম স্বপন আমার সামনে ফোন করে থ্রেট করেছিল কিনা রুচিকে? আমি দেব সাক্ষী, চলুন আপনারা। না না, সাক্ষ্য দেবার জন্য নয়। বোম স্বপন ফোন কলে যা বলেছে তাতে আপনার নাম উঠে এসেছে। মানে বোম স্বপন তার ফোন কলে এটাই বলেছে যে রুচিরা মিত্রের কাটোয়া যাওয়ার খবরটা আপনি তাকে দিয়েছিলেন, লিডটা আপনি স্বপনকে দিয়েছিলেন। কি আপনারা এসব কি বলছেন? আপনাদের মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? পর্ণা কেন খবর দিতে যাবে? আরে শুনলেন তো একটু আগেই, পর্ণা বাড়ির লোকদের পর্যন্ত কিছু বলেনি। সবচেয়ে বড় কথা হলো একটা অ্যান্টিসোশ্যাল আপনাদের ফোনে করে কি বললো, তার কথা শুনে তার কথা বিশ্বাস করে আপনারা পর্ণাকে ভুল বুঝবেন না অফিসার, প্লিজ। আই এম সরি। এই কেসটা যতক্ষণ না মিটছে ততক্ষণ আমাদের কাছে সকলেই সন্দেহভাজন। আর যেভাবে এই কেসের ক্ষেত্রে পর্ণা ম্যাডামের নামটা উঠে এসেছে তাতে ওনাকে আটক করে জিজ্ঞাসাবাদ না করলে আমাদের হবে না। আটক করা হবে মানে? না না, আমার দিদিভাই কোথাও যাবে না, সব মিথ্যে। ও এ কাজ করেনি। লোকটা আপনাকে মিথ্যে কথা বলেছে, আপনারা ওকে চেনেন না বলে এই ধরনের কথা বলছে। ওরে তোরাও সবাই বল। মা, আমাদের এখন ভেঙে পড়লে চলবে না, আমাদের শক্ত হতে হবে মা। মা আপনি এমন করবেন না মা, ঈশ্বরের উপর ভরসা রাখুন। এত বড় অনর্থ ভগবান কিছুতেই হতে দেবে না মা। দেখুন অফিসার, আপনাদের না কোথাও একটা বড়সড় ভুল হচ্ছে। দেখুন, জিজ্ঞাসাবাদ করলেই ভুল বোঝাবুঝিটা মিটবে, তাই আমাদের সঙ্গে পর্ণা ম্যাডামকে থানায় যেতেই হবে। ম্যাডাম চলুন, প্লিজ কোঅপারেট। অফিসার প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। আমাকে এখন রুচিকে উদ্ধার করতে হবে, ওকে বাঁচাতে হবে, ওই বোম স্বপনকে শাস্তি পাওয়াতে হবে। তার জন্য আপনাদের কোঅপারেশন আমার দরকার। প্লিজ আপনারা চলুন আমার সাথে। ম্যাডাম, আইনকে প্লিজ নিজের হাতে তুলে নেবেন না, বরং ভালো হবে আপনি আমাদের কাজে সহযোগিতা করুন, এটাই আপনার জন্য মঙ্গলজনক। চলুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না না স্যার, এটা হতে পারে না স্যার, কিছু একটা তো করতেই হবে আমাদের। না স্যার প্লিজ। হ্যাঁ না, একটু আগেই এসেছিল। মনিতা, আমার তো ঘেটে যাচ্ছে বাবাকে দেখে। দেখো না কিরকম একটা গন্ডগোল লাগছে না? বাবা পাল্টি খেয়ে গেলে কিন্তু আমরা কেস খেয়ে যাবো। দাঁড়া তো, বাবাকে একটু ধমকে ধমকে আসি, বুঝতে পেরেছ? কি বাবা, কি ভাবছো? পর্ণা কি ডেঞ্জারাস মেয়ে এবার মিলছে? আরে রুচিরার সাথে তোর হেভি ক্যাচাল, এই তো মৌমিতা আমায় সবটা বললো। আরে আমার কথা হচ্ছে যে ক্যাচাল তো বাবা ছেলের মধ্যে, মা মেয়ের মধ্যে, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী সবার সঙ্গে সবার হতে পারে। তারপরে তুই জানে মেরে দিবি। তুই বুঝতে পারছো যে ও যদি ওর
ছোটবেলার বন্ধুর সঙ্গে এটা করতে পারে, তাহলে আমার তোমার সঙ্গে তো যা ইচ্ছে তাই করতে পারে। বাবা বাবা আবার আমার গায়ে হাত দিলে? বেশ করেছে। আমার কানে কাছে ফিসফিস করে কি বলছিলি? আমায় গাধা পেয়েছিস? পর্ণা খুনি, তুই আমায় বলবি আমি বিশ্বাস করে নেব? ওই মেয়েটা টেটিয়া, ওই মেয়েটাকে আমি সহ্য করতে পারি না। ওর সাথে আমার অনেক অনেক মত পার্থক্য আছে, কিন্তু একটা কথা জেনে রাখ, ওই মেয়েটা কোনোদিন দত্ত বাড়ির কোনো ক্ষতি চায়নি। ওই মেয়েটাই দত্ত বাড়িকে এক করে রেখেছে। এই অখিলেশ দত্ত না অনেক জীবন দেখেছে, আর তুই আমায় বলতে চাইছিস ও রুচিকে মেরেছে? কোনোদিন আমি বিশ্বাস করবো না সে কথা। এই সব কিছুর সাথে পর্ণা যুক্ত হতে পারে না, কিছুতেই পারে না। আসিয়ান, এদিকে আয়। আয়। সবার আগে আমাদের একটা উকিল জোগাড় করতে হবে। যা কর্তা, হা করে আমার মুখে দিকে কি তাকাচ্ছিস? সবার আগে উকিল জোগাড় করতে হবে, বাড়ির বউকে সেই উকিল দিয়ে ছাড়িয়ে আনতে হবে। হচ্ছে সব না, একটা বউকে আমি খুঁজে পাচ্ছি না, আরেকটা বউকে পুলিশ ধরে নিয়ে চলে যাবে। দত্ত বাড়ি কি হাতে চুরি পড়ে বসে আছে? সবাইকে দেখিয়ে দিতে হবে দত্ত বাড়ির কতটা ক্ষমতা। মেজো, ছোট, তোরা সেজনের সাথে যাবি, দরকার পড়লে আমায় ডাকবি। যাও 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 আগে। সেজন, চলো 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 চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পূর্ব মেদিনীপুর অন্তর্জেলা বক্সিং প্রতিযোগিতার প্রথম ম্যাচ শুরু হচ্ছে। ফুলকি দাস বনাম মিতালি মাইতি। ফুলকি দাস তো দেখছি এই কমাসে বেশ ইমপ্রুভ করেছে। রোহিতের ট্রেনিংই এরকমটা হয়েছে। তাড়াহুড়ো কেন করছো? নিজের ডিফেন্সটাকে ঠিক রাখো, বুঝেছো? স্যার, ওকে আমি এক ঘুষিতে শুয়ে দেবো। বলছি না তাড়াহুড়ো করো না তুমি। ডিফেন্স ডিফেন্স ডিফেন্স। একটা ভুল ঠিক করবে, সেটার জন্য ওয়েট করো, ঠিক আছে? তাড়াহুড়ো করো না। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে।
তোমরা রেডি হও, মনে হচ্ছে এই রাউন্ডের পরেই ফুলকি জিতে যাবে। আরে আমরা সবাই রেডি আছি। আরে ফুলকি তো বলেছে যে ওকে কাঁধে চড়িয়ে বাড়ি নিয়ে যেতে হবে। এই মেয়েকে তুমি কি বলবে বলো তো বৌদি? পাগলি একটা। এই পারো, বলছি ও জিতবে তোরে, মানে আমি তো আবার সকলকে বড় মুখ করে বলে এসছি না, ওই জন্য টেনশন হচ্ছে। আরে জিতবে জিতবে, দেখ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পূর্ব মেদিনীপুর অন্তর্জেলা বক্সিং প্রতিযোগিতার প্রথম খেলার বিজয়ী মিতালি মাইতি। প্রথম ম্যাচেই হার, এটা ফুলকি দাসের মনের ওপর একটা এফেক্ট ফেলবে। এটা কি হলো বলো তো ফুলকি? হঠাৎ কোথা থেকে খুশিকে পড়ে গেলাম। আমার দ্বারা বোধহয় আর ম্যাচ ট্যাচ খেলা হবে না। না স্যারের মুখ রাখতে পারলাম না, ডুবিয়ে দিলাম। আমাদের হইচই করা একদম ঠিক হয়নি। সবাই বলো, সামনের ম্যাচে জিতবে কে? ফুলকি দাস। আবার কে? সামনের ম্যাচে জিতবে কে? ফুলকি দাস। আবার কে? স্যার আপনি এসব কেন করছেন? আমি তো পারলাম না, হেরে গেলাম। প্রত্যেকটা হার থেকে শিক্ষা নেবে ফুলকি। আমি তোমাকে বারবার বলছিলাম না নিজের ডিফেন্সটা খেয়াল করো, ডিফেন্সটা খেয়াল করো, তাড়াহুড়ো করো না। মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, আই আন্ডারস্ট্যান্ড। অবশ্য তোমার খুব একটা দোষ নেই জানো তো। তোমার অপোনেন্ট খুবই অভিজ্ঞ একজন খেলোয়াড়। ম্যাচের শুরুতেই তোমার অ্যাপ্রোচটা সে বুঝে গিয়েছিল, কিন্তু মন খারাপ করার কিচ্ছু হয়নি ফুলকি। এটা তো সবে ফার্স্ট ম্যাচ, লিগে আরো অনেক খেলা আছে। প্রত্যেকটা ম্যাচের পয়েন্টসের উপর ডিপেন্ড করেই ফাইনাল খেলবে। তাই একটা ম্যাচ নিয়ে একদম মন খারাপ করবে না ফুলকি। যেই উৎসাহটা ছিল সেই উৎসাহটাই ধরে রাখো। এই ফুলকি, কাঁদছিস কেন? কাঁদা কিচ্ছু নেই তো, পরের ম্যাচ আছে তো। পরের ম্যাচে জিতবে কে? ফুলকি দাস। আবার কে? কখন এলে? দেখলে ম্যাচটা? দেখলাম, খুব ভালো। ফুলকি অনেক ইমপ্রুভ করেছে, বাট ইনএক্সপিরিয়েন্সের জন্য ম্যাচটা হেরে গেল, এই যা। তা রোহিত, এবার নিশ্চয়ই তোমার ফুলকির প্রতি সমস্ত ডিউটি শেষ হয়ে গেছে। এবার আমরা সবটা নতুন করে শুরু করতে পারি, তাই তো? সবে তো এলে শালিনী, একটু টাইম দাও। এটা তো সবে ফুলকির ফার্স্ট ম্যাচ ছিল। ওকে এই বক্সিং এর দুনিয়ায় আর একটু সহজ করে তুলি, তারপর না হয় নতুন করে শুরু করা যাবে। আমি আসছি, তুমি এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কানাই,
এখন তোমার দুগ্ধাভিষেক করবার সময় হয়েছে। প্রভুর মহিমায় এখন এই দুধ দিব্য হয়েছে, এর মধ্যে দৈব শক্তি জাগ্রত হয়েছে, অর্থাৎ এখন এই দুধ যে কোনো আসুরিক শক্তিকে বিনাশ করতে সক্ষম। নারায়ণের দুগ্ধাভিষেক সম্পূর্ণ হলো। এখন তোমাদের তাই করতে হবে যে আমি তোমাদের বলেছিলাম। এবার দেখবো কিভাবে বাঁচো তোমরা হোলিকার থেকে। যা শুধু আমি দেখেছি তা এখন সম্পূর্ণ বৃন্দাবন দেখবে। পুড়িয়ে ভস্ম করে দেব এই বৃন্দাবনকে। হোলিকা, তুমি আর বৃন্দাবনের কাউকে স্পর্শও করতে পারবে না। এটা কি হচ্ছে? হোলিকা, এই সাধারণ দুধ কি করে আমাকে পোড়াচ্ছে? হোলিকা, এ কোনো সাধারণ দুধ নয়, বরং ওর মধ্যে সমস্ত বৃন্দাবনবাসীদের ভক্তি রয়েছে। আর ভক্তির থেকে বড় এই সংসারে আর কোনো অস্ত্র হয় না। যখন তুমি জীবিত থাকবে না তখন এদের ভক্তি কি করে থাকবে? হোলিকা, না ভগবানের বিনাশ হয় আর না ভক্তি। প্রত্যেক যুগে বিনাশ হয় তোমার মতো রাক্ষসী, পাপী আর অধার্মিকের। হোলিকা, আমিও তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, তুমি তা গ্রহণ করনি। এবার তোমার বিনাশের সময় চলে এসেছে। না, তুমি এরকম করতে পারো না। হোলিকার বিনাশ হতে পারে না। না, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।